হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। সেমিস্টার 3 এর আজকে আমরা নতুন অংশে আসব, সেটা হচ্ছে হাইড্রোলজি পেপারের, অর্থাৎ হাইড্রোলজি যে অংশগুলো আমরা এগোচ্ছিলাম তার ইউনিট 4 এর পার্ট 2 এর অংশ। কেননা পার্ট 1 এর অংশ আমাদের হয়ে গেছিল, আজকে আমরা আসব পার্ট 2 এর অংশে। CC6 এর পার্ট 2 এর ইউনিট 4 এ আমরা গ্রাউন্ড ওয়াটার অকারেন্স স্টোরেজ এতটুকু শিখেছিলাম। আজ জানবো ফ্যাক্টর কন্ট্রোলিং রিচার্জ অ্যান্ড ডিসচার্জ অফ গ্রাউন্ড ওয়াটার। খুব সহজ কথায়, রিচার্জ অ্যান্ড ডিসচার্জ অফ গ্রাউন্ড ওয়াটার। মনে রাখতে হবে ভীষণই গুরুত্বপূর্ণ ইউনিট হাইড্রোলজির ইউনিট 4। CC6 এর হাইড্রোলজির ইউনিট 4 ভীষণই গুরুত্বপূর্ণ একটি ইউনিট, কারণ এখান থেকে ফ্ল্যাট আউট 10 মার্কসের কোয়েশ্চেন বহুবার আসে। হোয়াট ডু মিন বাই রিচার্জ অ্যান্ড ডিসচার্জ, ডিসকাস দ্য ডিফারেন্ট ফ্যাক্টর কন্ট্রোলিং রিচার্জ অ্যান্ড ডিসচার্জ অ্যান্ড ডিফারেন্ট প্রসেস অফ রিচার্জ অ্যান্ড ডিসচার্জ। তো খুব সংক্ষেপে আমরা মূল জায়গায় চলে আসি। এই যে শব্দটা বলছি রিচার্জ এবং ডিসচার্জ মানে কি? তোমরা মোবাইল রিচার্জ শব্দটা জানো, মানে কি? মোবাইলে টাকা ভরা। তার মানে রিচার্জ কথায় খুব সহজ, মানে ভরা, আর ডিসচার্জ মানে বেরিয়ে যাওয়া। ফর এক্সাম্পল, ধরো এটা হচ্ছে একটা স্যানিটাইজার বটল। এই স্যানিটাইজার বোতলে আমি বড় কোনো স্যানিটাইজার বটল থেকে স্যানিটাইজারটা ভরলাম। এই ভরাটাকে বলা হয় রিচার্জ করলাম, বোতলটাকে রিচার্জ করলাম বা রিফিল করা। ওকে, এবার আমার পারপাসে আমি পাম্প করে বোতল থেকে আমি স্প্রেটাকে বের করে দিচ্ছি। দেখো, ফর এক্সাম্পল, বোঝা যাচ্ছে আমার বোতলের স্প্রে করার ফলে স্যানিটাইজারের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে এই কমে যাওয়াটাকে আমি বলবো ডিসচার্জ। আর দেখো একটু ভিজেও গেছে আর কি, তোমাদের বোঝানোর জন্যই আমি ব্যাপারটা করলাম। এই কমে যাওয়াটাকে আমি বলবো ডিসচার্জ, আর ভরাটাকে বলবো রিচার্জ। এবারে গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে কি? মাটির তলায় ভৌম জলের ক্ষেত্রে বৃষ্টিপাত, অন্যান্য নদী বা সমুদ্রের জল প্রভৃতি মাটির তলায় সঞ্চিত হওয়ার পদ্ধতিগুলোকে বলা হয় রিচার্জ। অর্থাৎ যে প্রক্রিয়ায় বৃষ্টিপাত, তুষারপাত, শিশির, তুহিন ভৌমজলের পুনঃপ্রাপ্তি ঘটে বা ভৌমজল আবার পরিপূর্ণ হয়, অর্থাৎ জোন অফ স্যাচুরেশন আবার ভরে যায়, তাকে আমরা বলি রিচার্জ হওয়া। অর্থাৎ এখানে কি ঘটছে? এই অংশে আমরা দেখতে পাচ্ছি রিচার্জ হচ্ছে, রিচার্জ। আর যে প্রক্রিয়ায় এই জল মাটির তলা থেকে তোলা হয় বা বেরিয়ে যায় তাকে আমরা বলি ডিসচার্জ। মানে কি? ধরো বাষ্পীভবন, বিভিন্ন টিউবওয়েল, ওয়েল, কুয়ো, বড় বড় পাম্প, হাই রাইজ বিল্ডিংয়ে বড় বড় পাম্পের মাধ্যমে, ধরো একটা হাই রাইজ বিল্ডিং আছে দূরে, এরা পাম্পিংয়ের মাধ্যমে মাটির তলা থেকে যদি জল তুলে নেয়, তুলে নিয়ে ট্যাঙ্কারে স্টোর করে, এই ব্যাপারগুলোকে আমি বলতে পারি ডিসচার্জ। বা বাষ্পীভবনের মাধ্যমে ডিসচার্জ হয়ে যাওয়া, বা ভৌমজল নদীতে চলে যাওয়া, যাকে বলা এফ্লুসেন্ট, এর মাধ্যমে ডিসচার্জ হয়। অর্থাৎ ডিসচার্জ মানে বাইরে বেরিয়ে যাওয়া ভৌমজলের, রিচার্জ মানে ভৌমজলের ভিতরে প্রবেশ করা বা মাটির তলায় পুনঃসঞ্চিত হওয়া। তো আমরা প্রথমে জেনে নেব কী কী ফ্যাক্টর রিচার্জকে নিয়ন্ত্রণ করে। রিচার্জ ডিসচার্জের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর কমন, জাস্ট ভাইস ভার্সা হিসেবে কাজ করে। যেমন দেখো, প্রথমে আসবে অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন। বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়ে, আমার রিচার্জের পরিমাণ বাড়বে। নেচার অফ ল্যান্ডের উপর রিচার্জ ডিপেন্ড করে। মানে কি? ল্যান্ডের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। যদি বেলে মাটি সমৃদ্ধ অংশ হয় তাহলে সে দ্রুত জল নিচের দিকে নামাতে পারবে, ওয়াটার রিসিভ করবে, তার মানে এতে রিচার্জের পরিমাণ বেশি। যদি এঁটেল মাটি বা পিচের রাস্তা হয় তাহলে রিচার্জের পরিমাণ কম। এই কারণে বলেছিলাম যে শহরাঞ্চলের ভূমি ব্যবহারের জন্য এখানে রিচার্জের পরিমাণ খুব কম, গ্রামাঞ্চলে তুলনামূলকভাবে রিচার্জ হাই, কেননা কৃষিজমি, মাটির রাস্তা রিচার্জকে সাহায্য করে এবং গাছপালার রোধন ক্ষমতা রিচার্জকে সাহায্য করে। ওকে, অ্যাক্টিভ ফ্যাক্টরের মধ্যে বৃষ্টিপাত আর মাটির গুণমান
প্রবেশ্য কি অপ্রবেশ্য সেটা গুরুত্বপূর্ণ। প্যাসিভ ফ্যাক্টরের মধ্যে বাষ্পীভবন রিচার্জের পরিমাণ কমায়, বরফের ঊর্ধ্বপাতন রিচার্জকে কমায়, বন্যা রিচার্জের পরিমাণ বাড়ায়, আর ইন্টারসেপশন স্টোরেজ মানে কি বলো তো? এই যদি আমার ল্যান্ড হয়, এই যদি একটা গাছ থাকে, গাছের শিকড়, বৃষ্টির জল গাছে এসে আটকে যায়, গাছের শিকড়ের সাহায্যে নিচের দিকে চলে যায়, এই যে রোধ করলো গাছ, জলকে রোধের কাজ করলো, ফলে জল নিচের দিকে নামছে, এই ব্যাপারটাকেই বলা হয় ইন্টারসেপশন স্টোরেজ। জলকে রোধ করলো, জল নিচের দিকে নামছে, দিস ইজ কল্ড ইন্টারসেপশন স্টোরেজ বা রোধন। তো এরা হলো নিয়ন্ত্রক, কম বেশি ডিসচার্জের নিয়ন্ত্রক হিসেবে এরা কাজ করবে। আমরা চলে যাব কী কী প্রক্রিয়া রিচার্জ হয়। মাথায় রাখবে রিচার্জ বা ডিসচার্জ দুটোই কিন্তু আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল উভয় প্রক্রিয়ায় হয়। ওয়্যারএজ রিচার্জের ক্ষেত্রে ন্যাচারাল প্রসেসগুলো বেশি দেখা যায়, আর ডিসচার্জের ক্ষেত্রে আর্টিফিশিয়াল প্রসেস বেশি দেখা যায়। মানে কি, নেচার নিজে থেকে ভৌমজল বেশি বাইরে বের করে না, বেশিরভাগটাই করে মানুষ, মানুষের জন্যই ভৌমজল বেশি বাইরে যায়। আর রিচার্জ মানুষের জন্য বেশি হয় না, নেচারের জন্যই বেশি হয়। ফর এক্সাম্পল, প্রেসিপিটেশন রিচার্জ ঘটাচ্ছে, এই যে দেখিয়েছি প্রেসিপিটেশন রিচার্জ ঘটাচ্ছে 1 নম্বর দিয়ে। 2, ইনফ্লুশন সিপেজ আর ইনফ্লুশন স্ট্রিম মানে কি, এই যদি নদী হয়, নদীর জলতল যদি উপরে আর ভৌমজল নিচে থাকে, তাহলে নদী থেকে জল ভৌমজলের দিকে চলে আসবে। এটা যদি সমুদ্র হয়, সেম, সমুদ্র থেকে জল বাইরে বেরোবে, অর্থাৎ ভৌমজল স্টোরেজ করবে। এটাকেই বলা হয় ইনফ্লুশন মানে ইন হলো, ভিতর দিকে এলো, একে বলা হয় ইনফ্লুশন সিপেজ বা ইনফ্লুশন স্ট্রিম। আর অবশ্যই ইনফিল্ট্রেশন অ্যান্ড পার্কুলেশন, জল ইনফিল্ট্রেট হয়ে নিচের দিকে নেমে আসা, অনুপ্রবেশন করা, এটাকে বলা ইনফিল্ট্রেশন অ্যান্ড পার্কুলেশন, যার ফলেও রিচার্জ হয়। তাহলে প্রেসিপিটেশন, ইনফ্লুশন স্ট্রিম অ্যান্ড সিপেজ, আর ইনফিল্ট্রেশন পার্কুলেশন, যেটা আমি 3 নম্বর বলে তোমাদেরকে দেখিয়েছি, সেই অংশটা হচ্ছে ইনফিল্ট্রেশন অ্যান্ড পার্কুলেশন। দেখে নিতে পারছো, 1 নম্বর প্রেসিপিটেশন, 2 নম্বর হচ্ছে ইন্টারসেপশন, 3 নম্বর হচ্ছে ইনফিল্ট্রেশন, 4 নম্বর হচ্ছে ইনফ্লুশন স্ট্রিম অ্যান্ড ইনফ্লুশন সিপেজ। এই মাধ্যমে রিচার্জগুলো হয়। আর ডান দিকে যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে রিচার্জ পিট। আর্টিফিশিয়ালভাবে, ধরো আমরা রাস্তায় যেমন শহরের রাস্তায় পিট দেখতে পাই, ওরকমই আমরা মাটির তলায় পিট বানাতে পারি মাটির ওপরে, যাতে মাটির তলায় ডিরেক্টলি জল চলে যায়, একে রিচার্জ পিট বলা হয়। এছাড়া বোরওয়েল, ডিগওয়েল, রিভার চ্যানেল প্রসেস, এইগুলোর মাধ্যমে আমি রিচার্জ বানাই। কীভাবে হয় রিচার্জ বাড়াতে পারি? ধরো এই হচ্ছে আমার একটা রাস্তাটাকে যদি ছোটো ছোটো পাথর ভরে রাখি, তাহলে খুব সহজেই কিন্তু এই পাথরের লেয়ার থেকে জল ইজিলি নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ এর মাধ্যমেও কিন্তু আমি রিচার্জ করতে পারি। বা বিভিন্ন কুয়ো বানিয়ে, কুয়োর জল নিচের দিকে নেমে গেলে, নদীর চলার গতিপথে আমি ছোট ছোট চেক ড্যাম লাগিয়ে রোধন করে জলটাকে স্টোর করতে পারি, স্টোর করে রিচার্জ বাড়াতে পারি। এখানে চেক ড্যাম লাগিয়ে দিলাম, চেক ড্যাম লাগিয়ে জলটাকে স্টোর করে আমি রিচার্জ বাড়াতে পারি। তো এরকম বিভিন্ন প্রসেসের মাধ্যমে রিচার্জ হয়ে থাকে। রিভার চ্যানেল প্রসেস এইভাবে বলতে পারি। ডিগওয়েল মানে খনন করার মাধ্যমে। তো আর্টিফিশিয়াল রিচার্জ প্রসেস বললে বোরওয়েল, ডিগওয়েল, রিভার চ্যানেল প্রসেস, বেসিন প্রসেস, রিচার্জ ওয়েল, এইগুলোর কথা আমরা বলতে পারি। এর মধ্যে কয়েকটা আমরা ছবি দেখালাম, বাকি ছবিগুলো আমাদের অ্যাপ্রক্স যখন নোটস দেবো তখন দেখিয়ে দেবো। বিষয়টা অ্যাপ্রক্স এরকমই, যে কী কী প্রক্রিয়া আর্টিফিশিয়ালিও রিচার্জ করানো যায়, তো মাটির তলায় জল ঢোকার সুযোগটা করে দেওয়া। এবং দ্বিতীয় কথা, ন্যাচারাল প্রসেসগুলো বেশি এখানে গুরুত্বপূর্ণ হয়। তো এই রিচার্জ যদি ন্যাচারালি সুন্দরভাবে হয়, যেভাবে হওয়ার কথা, যদি অতিরিক্ত পিচের রাস্তা না করি, জল মাটির তলায় যাওয়ার পথ যদি বন্ধ না করে দিই, অতিরিক্ত গাছ যদি না কেটে ফেলি, তাহলে নর্মালি রিচার্জের পরিমাণটা স্বাভাবিক থাকে। এবং সভ্যতার প্রয়োজনে, আমাদের প্রয়োজনে যদি অতিরিক্ত জল উত্তোলন না করে নিই, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু ডিসচার্জের পরিমাণটাও স্বাভাবিক থাকবে। কিন্তু রিচার্জ আর ডিসচার্জের মধ্যে যদি বৈষম্য তৈরি হয়, তখনই আমি দেখতে পাবো জলের অভাব, মাটির তলায় জল কমে যাচ্ছে। পরিবেশবিদরা বলছে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ
ডিক্লাইন হচ্ছে, হ্রাসপ্রাপ্ত হচ্ছে, যার ফলস্বরূপ দূষণ হচ্ছে, কন্টামিনেশন হচ্ছে, যেমন আর্সেনিক দূষণ প্রভৃতি ধরনের দূষণ হচ্ছে, যার ফলস্বরূপ স্লাইডিং হচ্ছে, ভূমিধস তৈরি হতে পারে, যার ফলস্বরূপ আগামী দিন শহরে জলের তলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, শহরে ধস নামার প্রবণতা থাকবে ইত্যাদি ন্যাচারাল ডিসব্যালেন্সগুলো তৈরি হয়। তো জেনে নেব এই ডিসচার্জ তার মানে ন্যাচারাল প্রসেসে খুব একটা হয় না, অর্থাৎ ন্যাচারাল প্রসেস ডিসচার্জের জন্য খুব একটা দায়ী নয়। কে দায়ী? আর্টিফিশিয়াল প্রসেস। ন্যাচারাল প্রসেসগুলো কী কী? বিভিন্ন ধরনের প্রস্রবণ। আমরা প্রস্রবণ মানে জানি মাটির তলা থেকে যেমন স্বাভাবিকভাবে জল বেরিয়ে আসে। কীভাবে? ধরো মাটির তলায় যদি কাছাকাছি কোনো ম্যাগমা সোর্স থাকে, সেখানে গরম জল, যেরকম আমরা হট স্প্রিং বলি, যেমন বক্রেশ্বরে আছে, বা যেখান থেকে প্রবল বেগে জল বাইরের দিকে বেরিয়ে আসতে পারে, যেমন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে গিজার আছে জানো। এই গিজার বা এরকম আর্টিসিও কূপ, প্রস্রবণ, বিভিন্ন স্প্রিংগুলো থেকে নিজে থেকে জল বেরিয়ে আসে। এটা একটা স্বাভাবিক সোর্স, কিন্তু এর জন্য জলের অভাব তৈরি হয় না, কারণ আবার নেচার ব্যালেন্স করে দেয়। বাষ্পীভবনের জন্য জল যায়, যেটা হাইড্রোলজিক্যাল সাইকেল সাহায্য করে। গাছের পাতা থেকে ট্রান্সপিরেশন হয়, একে আমরা বলতে পারি ট্রান্সপিরেশন। গাছের পাতার ট্রান্সপিরেশন আর ডিরেক্টলি জল থেকে ইভ্যাপোরেশন একসাথে বলা হয় ইভ্যাপো ট্রান্সপিরেশন, যেটা আমি 3 নম্বরে দেখাচ্ছি। ইভ্যাপোরেশন, ইভ্যাপো ট্রান্সপিরেশন। শুখা মরশুমে মাটির তলা থেকে জল উপর দিকে উঠে আসে, যাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক প্রক্রিয়া। ড্রাই মাটির নিচ থেকে জল তুলে উপরে নিয়ে চলে যায়, ফলে এখানে জলের অভাব ঘটে। আর এফ্লুশন ঠিক উল্টো বিষয়। ধরো এখান থেকে জল এখানে স্টোর হচ্ছিল, যদি ভৌমজলের পরিমাণ বেড়ে যায় এবং এই ল্যান্ডের বাষ্পীভবনের ফলে জল কমে যায়, তখন ভৌমজল নদীতে বা সমুদ্রের দিকে ট্রান্সফার হয়ে যায়। একে বলা হয় বহির্গমন বা এফ্লুশন স্ট্রিম বা এফ্লুশন সিপেজ। এই অংশে আমি এফ্লুশন স্ট্রিম বা এফ্লুশন সিপেজ দেখাচ্ছি। ভৌমজলের উচ্চতা তুলনায় নদীর জল যদি নিচে নেমে আসে, তাহলে ভৌমজল থেকে নদীর দিকে জল চলে যায়, একে বলা হয় এফ্লুশেন্ট। এই সকল প্রাকৃতিক প্রক্রিয়ায় ডিসচার্জ হয়, কিন্তু এই বহির্গমন খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হয় এগুলো: ওয়েল, কুয়ো, নলকূপ, টিউবওয়েল, পাম্প, বিভিন্ন শ্যালো প্রভৃতির মাধ্যমে পাম্পিং করে যখন জল তুলে নেওয়া হয়, যেমন এই যে কলের মাধ্যমে, কুয়োর মাধ্যমে, বিভিন্ন হাইরাইজ বিল্ডিংয়ে পাম্প বসিয়ে, পাম্পিং স্টেশন, বিভিন্ন পারপাসে যখন মাটির তলার জলকে আমরা ব্যবহার করি একাধিক ওয়েল, টিউবওয়েল বসিয়ে, তখন ফল অফ প্রিজোমেট্রিক লেভেল দেখা যায়। অর্থাৎ কি, এই মাটির তলায় আমি বসিয়ে দিলাম একটা ওয়েল, মাটির তলায় জলের লেয়ার একসময় ছিল এইখানটায়, সময়ের সাথে সাথে জলের লেয়ার কমতে কমতে নিচে চলে আসে। তো এই 1 নম্বরটা হচ্ছে প্রাথমিক লেয়ার, যেটা সময়ের সাথে সাথে কমতে থাকলো, 2 নম্বরে চলে এলো, জলতল এত নেমে গেল। একে বলা হয় ফল অফ প্রিজোমেট্রিক লেভেল, যার ফলে আমরা শ্যালো টিউবওয়েল থেকে জল পাই না বলে জলের সাথে বায়ু, অক্সিজেন মিশে আর্সেনিক তৈরি হয়ে যায়, আর্সেনিক দূষণ ঘটায়। তো আমরা সহজে বলতে পারি বিভিন্ন নিয়ন্ত্রক প্রক্রিয়া রিচার্জ ও ডিসচার্জ ঘটাতে সাহায্য করে। রিচার্জ ও ডিসচার্জ উভয়ের ক্ষেত্রে ন্যাচারাল আর আর্টিফিশিয়াল প্রক্রিয়া কাজ করে। রিচার্জের যেমন আর্টিফিশিয়াল ন্যাচারাল প্রক্রিয়ায় জল মাটির তলায় সঞ্চিত হয়, ডিসচার্জের মাটির থেকে উঠে যায়। মূলত আর্টিফিশিয়াল ডিসচার্জগুলোকে আমি লেখার সময় বেশি জোর দেবো, আর ন্যাচারাল রিচার্জগুলোকে লেখার সময় বেশি জোর দেবো। বর্তমান রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণ প্রক্রিয়ায় আর্টিফিশিয়াল ডিসচার্জগুলো আলোচনায় আসে, তখন সেগুলো একটু বলে দেবো আমরা। এবং আমাদের মূল ইম্পর্টেন্স যদি বলা হয়, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ রিচার্জ অ্যান্ড ডিসচার্জ, এটাই বলবো, রিচার্জ ও ডিসচার্জের মধ্যে ভারসাম্য থাকলেই মাটির তলায় ভৌমজল স্টোরেজ ব্যালেন্স থাকবে বা জোন অফ স্যাচুরেশন ব্যালেন্স থাকবে। যদি রিচার্জের তুলনায় ডিসচার্জ বেশি হয়, রিচার্জের তুলনায় যদি ডিসচার্জ বেশি হয়, ইফ ডিসচার্জ মোর দেন রিচার্জ, দেন ডিক্লাইন অফ গ্রাউন্ড ওয়াটার দেখতে পাবো। বোঝা গেল? আমাদের রিচার্জ ব্যালেন্স ডিসচার্জ মোর দ্যান ইকুয়াল টু ডিসচার্জ করতে হবে, এই হচ্ছে আমাদের মেন মোটো। তো তার জন্য আর্টিফিশিয়াল প্রসেসে আমাদের রিচার্জগুলোকে গুরুত্ব দেওয়া হয়। খুব সহজ কথা, ওভার ডিসচার্জকে নিয়ন্ত্রণ করার জন্য আর্টিফিশিয়াল প্রসেস। আমরা বর্তমানে জানি শহরাঞ্চলে এই জন্যই টিউবওয়েল, ডাকওয়েলগুলো আর্টিফিশিয়ালি খনন করা বারণ রয়েছে, এবং পাম্পিংয়ের মাধ্যমে নয়,
মিউনিসিপ্যালিটি জল স্টোরেজ করে সেখান থেকে পাম্প ইউজ করার কথা বলা হয়েছে। মাটির তলার জল, গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জলকে নিয়ন্ত্রণ করতেই হবে, কেননা এর প্রভাব হিসাবে মাটির তলায় জল কমে গেলে, যেমন স্পঞ্জের মাঝখানে জল চলে গেলে স্পঞ্জটা হালকা হয়ে যাবে, মাটির তলায় জল একটা ভারসাম্য রাখে। জল যেই কমে যাবে একটা শূন্যস্থান তৈরি হবে, সহজেই ভূমিধস পড়বে, গাছপালা জলের অভাবে মারা যাবে, মাটির তলায় ইকোসিস্টেম বিঘ্নিত হবে, জলের অভাবে পার্শ্ববর্তী অঞ্চলে নদী পুকুরে জলের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তো এই একটা সমস্যা তৈরি হবে, যার ফলস্বরূপ গ্রাউন্ড ওয়াটার আলোচনার ক্ষেত্রে রিচার্জ আর ডিসচার্জ বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে প্রশ্ন আসে এটাই, হোয়াট ডু মিন বাই গ্রাউন্ড ওয়াটার রিচার্জ অ্যান্ড ডিসচার্জ, ডিসকাস ডিফারেন্ট ফ্যাক্টরস অ্যান্ড প্রসেস অফ গ্রাউন্ড ওয়াটার রিচার্জ অ্যান্ড ডিসচার্জ। 10 মার্কসের এই কোয়েশ্চেনটা খুব ভালো করে তোমরা তৈরি করবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো, তো খুব ভালো করে তৈরি করবে। ওকে, থ্যাংক ইউ।